এই যে সামনে স্থানীয় সরকার নির্বাচন যেটি এই বছরের শেষে বা আগামী বছরের শুরুতে হওয়ার কথা, কি প্রস্তুতি আপনাদের? একই সাথে আমার আজকের বিষয়ের সাথে যদি মিল রেখে বলি যে জামাত এবং এনসিপি আপনাদের 11 দলীয় জোটের যে মূল দুই দল, এই দুটি দল আসলে এরই মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের প্রার্থী ঘোষণা করে ফেলেছে, যেটি অনেকটা অলিখিত মুখোমুখি অবস্থান নিয়েছে। ধন্যবাদ আপনাকে। আসলে স্থানীয় সরকার নির্বাচন এই প্রতিষ্ঠানটাকে বিগত 17 বছরের ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে দিয়েছে। ওরা নির্বাচনের নামে দিনের নির্বাচন রাতে প্রশাসনের লোককে দিয়ে ভোট, এর মধ্যে দিয়ে দলীয় প্রতীকের মাধ্যমে ভোট করে তারা এই প্রতিষ্ঠানটাকে একেবারে ধ্বংস করেছে। এবারকার নির্বাচনে এখন পর্যন্ত যে ঘোষণা সেটি হচ্ছে যে এটি দলীয় প্রতীকে নির্বাচন হবে না। দলীয় প্রতীকে যেহেতু নির্বাচন হবে না, সে স্থানীয় সরকার নির্বাচন জামাত, এনসিপি, বিএনপি প্রত্যেকটি দল আলাদা আলাদাভাবে প্রার্থী হতে পারবে। ভাই যে কথা বলেছেন আমিও সেটার সাথে একমত যে পূর্বে এই সমস্ত নির্বাচনে সমাজের এলিট পার্সন, সমাজের সবচাইতে ভদ্রলোকেরা, সমাজের সবচাইতে গুণীজনেরা মানুষের অনুরোধে এই নির্বাচনে প্রার্থী হতো, তারাই বিভিন্ন পর্যায়ে চেয়ারম্যান মেম্বার নির্বাচিত হতো। এই 17 বছরের হাসিনা সরকার, ফ্যাসিস্ট সরকার সেটাকে দলীয় ক্যাডার, তাদের একজন দলীয় ক্যাডারকে সেখানে দাঁড়া করে দিয়ে দিনের ভোট রাতে নিয়ে তাকে চেয়ারম্যান প্রার্থী করেছে। এভাবে করার মধ্য দিয়ে আসলে স্থানীয় সরকার যেটা সেটি হলো মানুষের সেবা করা। যেমন সিটি কর্পোরেশনের যিনি মেয়র হবেন তার প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে এই সিটি কর্পোরেশনের জনগণকে তাদের সেবাগুলো তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এখন সেই সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সেই লোকটি যদি সৎ, যোগ্য না হয় তাহলে তো সেই ক্ষেত্রে এটার প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। আমরা চাই যে যেহেতু এটি দলীয় প্রতীকে নির্বাচন হবে না, এখানে ভালো মানুষেরা নির্বাচিত হয়ে আসবে। ইতিমধ্যেই বিভিন্ন দল বিএনপি থেকে ও বিভিন্ন লোককে বলা হচ্ছে যে সিটি কর্পোরেশন এইভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে, তবে তারা নিরপেক্ষভাবে দলীয় প্রতীক ছাড়াই করবে। আমাদের দল থেকেও বিভিন্ন সিটি কর্পোরেশনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এটার সাথে বিরোধী দলের সাথে একের পর অপরের সাথে কোনো দ্বন্দ্ব সৃষ্টি হয়নি। এটি প্রত্যেকে জায়গা থেকে চেষ্টা করছেন যে যতটুকু এগোতে পারে। তবে এখানে একটি জিনিস সেটি আপনি বলেছেন, আমিও বলতে চাই, আমাদের বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব সম্ভবত গতকালকেও 12টি প্রতিষ্ঠানের চেয়ারম্যান, মহাপরিচালক নিয়োগ দিয়েছেন। সেখানে আপনি যার কথা বলেছেন নির্বাচন কমিশনে শামসুল আলম সাহেব অতিরিক্ত সচিব, উনি তো প্রশাসনের লোক ছিল, ক্যাডার। বাকিরা সকলে কিন্তু একেবারেই ওনাদের রাজনৈতিক দলীয় লোক। জানি না এটা কতটুকু শুভকর হবে সরকারের জন্য। আমরা বলতে চাই যে কোনো বিতর্কিত জিনিসকে এস্টাবলিশ করার জন্য সরকারের ক্ষমতা, শক্তি ক্ষয় করার প্রয়োজন নেই। এদেশ গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এদেশের মানুষের উপলব্ধি বৃদ্ধি পেয়েছে। সুতরাং সকল প্রতিষ্ঠানে নিরপেক্ষ লোক দিয়ে, ক্যাডারের লোকদেরকে দিয়ে যদি পরিচালনা করা যায়, সেই ক্ষেত্রে মানুষের সমালোচনা কম হবে সরকারের প্রতি। কিন্তু যদি দলীয় লোক দিয়ে দেওয়া হয়, যেমন ধরেন সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ করা হয়েছে, সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ না করে যদি সেখানে নির্বাচন দিতেন, সেই নির্বাচনে যদি বিএনপির লোক পাশ করে আসতো তাহলে তো তিনি এই মেয়র হতেন, এতে কারো কিছু বলার থাকতো না। কিন্তু এখন নির্বাচন হবে, তো নির্বাচন সামনে নির্বাচন হবে, কিন্তু এর আগ পর্যন্ত যেটা করেছেন না করলেও পারতেন। এখন যেহেতু প্রশাসক দিয়েছে, নির্বাচনটা বিলম্বিত হচ্ছে, নির্বাচনটা ওইভাবে এগোচ্ছে না।
এখন আমরা যেটা শুনছি, স্থানীয় সরকার নির্বাচনে প্রথমে ইউনিয়ন পরিষদ, পরবর্তীতে উপজেলা, এরপরে সিটি কর্পোরেশন বিলম্বিত হচ্ছে। সেই ক্ষেত্রে যে সমস্ত লোকদেরকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, তারা যদি কোনো অপকর্ম করেন, তাদের সকল কাজের ফলাফল কিন্তু তাদের দলকে বহন করতে হবে। হ্যাঁ, তা তো করতে হবে, কিন্তু আপনি যে হ্যাঁ, কথা আর বললেন, সেখানে যদি 12 জন কর্মকর্তাকে রাজনৈতিক নেতাকে চুক্তিভিত্তিক দিয়েছে। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে বিগত ফেসিবাদের যারা দোষর ছিল, প্রশাসনকে বিতর্কিত করেছে, তারা থাকলে কি আপনার কাছে ভালো না, লাগতো? কোনো অবস্থাতেই না। যদি না হয়, তারা তো যাদেরকে দিয়েছে, রফিক ভাই, তারা তো দেশটাকে ধ্বংস এটা করেছে, তো তাদের সরকারের দলীয় লোককে এটা রাষ্ট্রপতির সকল প্রজ্ঞাপনে জায়গাতে আছে, বসিয়ে। এটা রাষ্ট্রপতির প্রজ্ঞাপনে আছে, এটা দেওয়ার মতো নিয়মের মধ্যেই রেখে না, না, দিয়েছে। আছে। নিয়মের মধ্যে আছে। এবং যাদেরকে দিয়েছে প্রত্যেকে রাজনৈতিক দলের নেতা হলেও এক একজনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরা মেধাবী ছাত্র ছিল। তারা যদি চাকরিও করতো সেই সময় থেকে, তারা আজকে সচিব হতো। কিন্তু কথা হলো যে এই সকল জায়গাগুলোতে আজকে যে হেড অফ দ্য গভর্নমেন্টের চিফকে, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী ভোটে নির্বাচিত হয়েছেন, দেশ চলতেছে না সুন্দরভাবে। সুতরাং তারা যারা এক একজনের সংস্থার চেয়ারম্যান হয়েছে, এমডি হয়েছে, দেখবেন ইনশাল্লাহ অতীতের এই সংস্থার চেয়ে এবং অনেক ভালো এক্ষেত্রে- তারা এক্ষেত্রে আরেকটি করবে, প্রশ্ন দক্ষতার আসে সাথে কিনা? কাজ করবে। একটু মানে ভাই যেটা বিতর্কিত বলেছেন হবার- সত্যি, বিতর্কিত হবার কিছু না। যে প্রজ্ঞাপনের মাধ্যমে দেওয়ার বিধান আছে, তবে সেক্ষেত্রে মানুষের ফালসকে বুঝতে হবে সরকারকে। যেমন যখন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তখন কিন্তু ইচ্ছা করলে প্রেসিডেন্টকে অপসারণ করা যেত, কিন্তু সেটা না করে এখন এসে তিনি পদত্যাগ করেছেন। অনেক নাটক হচ্ছে, অনেক কিছু হচ্ছে, ওনার বিচার না, হবে। প্রেসিডেন্ট সাহেব তো সংবিধানকে রক্ষা করেছেন, সংবিধানকে রক্ষা করে তিনি চলেছেন, রক্ষা করেছেন, আমি এটার সাথে নির্বাচন একমত। সংবিধানের 106 অনুচ্ছেদে প্রেসিডেন্টের এই ক্ষমতা আছে, তিনি সুপ্রিম কোর্টে আবেদন পাঠিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন। সেটার কাজ হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন। সে নির্বাচনের পরে গণতান্ত্রিক সরকার প্রেসিডেন্ট চেঞ্জ করতে পারত, আজকে না করে তিনি আজকে পদত্যাগ করেছেন। এখন প্রশ্ন আসছেন যে উনার অপকর্মের কোনো বিচার হবে এটা কিনা? তো গণতান্ত্রিক সরকারের বিউটি। এখন জনগণ গণতান্ত্রিক সরকারকে ধন্যবাদ শুধু দিচ্ছে। বিরোধী না, যেগুলো প্রেসিডেন্ট উনি ফ্যাসিস্টের অংশ। অসুস্থ, তিনি পদত্যাগ করেছেন। উনি ফ্যাসিস্টের অংশ। উনি তো উনার অর্ডারেই তো এত লোক শহীদ হয়েছে, জুলাই যোদ্ধারা নিহত হয়েছে। তাহলে 51 অনুচ্ছেদে বলা আছে। তাহলে যদি এটাই হয়, তাহলে ইন্টেরিয়াম গভর্নমেন্ট ওনার কাছে শপথ করলো কেন? এই, সেই ইন্টেরিয়াম গভর্নমেন্টের সাথে না, আপনাদের interim জামাত government ইসলাম কাজ শপথ না করে নাই। করলে কোথায় যাবো? আপনি তো সেই সেটা ইন্টেরিয়াম বলেছেন গভর্নমেন্টের যে শপথ নিয়ে সংবিধান রক্ষা সরকারকে করেছে। বিলম্বিত করতে চেয়েছেন। সংবিধান রক্ষা করেছে, আমি এগুলো একমত। বলে লাভ নাই। সংবিধানে তো বলা আছে সেটা, উনি এটা করতে পারেন।